সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি রাকিব আল হাসান, লালমনিরহাট জেলা আদিতমারি থানা থেকে। আজকে আমি আমার সঙ্গে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনার কাছে শেয়ার করব। আপনি আপনার প্রথম ঘটনাটা প্লিজ একটু শুরু করবেন। জি ভাই, আমার প্রথম ঘটনা হচ্ছে আমরা একদিন আমার বন্ধু এবং আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমার বন্ধু আরিফ, আমি, রাজু একদিন প্রায় রাত 1টার দিকে আমাদের বাড়ির পাশে একটা ব্রিজ আছে, তো ওখানে 4 মাথা মাঝখানে একটা ব্রিজ আছে। তো এই ব্রিজের মধ্যে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। দেওয়ার পর দিতে দিতে ভাইয়া আমাদের আড্ডা দিতে প্রায় রাত একটা বেজে গেছে। সেদিন ছিল প্রায়4 অক্টোবর, খুব বেশি দিনের ঘটনা নয়। তো ভাইয়া এরকম 2024 সালে 4 অক্টোবর ছিল সেদিন। তো আমরা এখন আড্ডা দিলাম। দেওয়ার পর আরিফ বলল যে আমরা আজকে একটা প্ল্যান করা হোক। তারপর কি প্ল্যান? আমরা আজকে পুরো আমাদের এলাকার যত ছোট কাঁচা কাঁচা রাস্তা আছে, এই রাস্তাগুলো আমরা আমাদের বাইক দিয়ে ঘুরবো, 3 জন এক বাইকে আস্তে আস্তে গাড়ি চালাবো, এবং যে রাস্তা দিয়ে আমরা কোনোদিনও যাই নাই এইরকম রাস্তা নির্বাচন করলাম যে আমরা এইরকম রাস্তা দিয়ে আমরা আজকে রাতে ঘুরতে থাকবো, যতক্ষণ না আমাদের তেল চলবে অতক্ষণ আমরা ঘুরতে থাকবো। তো ভাইয়া আমাদের বাড়ি তো ছিল পশ্চিম ভেলাবাড়ি নামুরির পার, আমাদের ইউনিয়ন হচ্ছে ভেলাবাড়ি ইউনিয়ন। তো আমরা এই ইউনিয়নটা পুরোটাই ঘুরে দেখবো, এই সিদ্ধান্ত আমরা নিলাম। নেওয়ার পর তো 3 জনেই খুবই যে অনেক মজার, যে নিস্তব্ধ একটা রাত হবে, নির্জন রাত, সেখানে আমরা 3 জনে একটা বাইক নিয়ে চলতে থাকবো, কেউই নেই রাস্তায়। তো বিষয়টা তো অনেক এনজয় করার মতো। আর আমরা একটু বেশি ভয়ঙ্কর রাস্তা, এগুলো ভালো লাগে ব্যাপারটা, বন্ধু বান্ধব 3 জন থাকলে এটা এমনিতেই ভালো লাগে। তো ভাইয়া যে ঘটনা ঘটলো, আমরা প্রথমত যে রাস্তাটা নির্বাচন করলাম সেই রাস্তা দিয়ে আমরা কোনো দিনও যাইনি। আর এই রাস্তার একদম মাঝখানে পড়বে হচ্ছে অনেক এই পাশে বাড়ি হয়, মাঝখানে অনেক দূর পরে বাড়ি, আর মাঝখানটা ফাঁকা, একদম টোটালি ফাঁকা থাকে। তো এই মাঝখানটার ঠিক রাস্তার মাঝখানে একটা কালীর থান রয়েছে, অর্থাৎ যেখানে মনে করেন যে ওই যে হিন্দুদের কালীর থান থাকে, ওখানে ঠাকুর এগুলো থাকে, ওদের ঘর। তো এই জায়গায় তো আমরা যখন আসলে ওই জায়গাটার কাছাকাছি আসলাম, ঠিক হঠাৎ দেখি ওই কালীর থানের পাশে যে একটা বড় বট গাছ, যেটা আমাদের বাবাদের জন্মের আমার দাদার জন্মেরও আগের বট গাছ, এখনো পর্যন্ত আছে। এই বট গাছ হঠাৎ করে দেখলাম যে ভাইয়া আমাদের রাস্তার সামনে পড়ে গেল, এবং ওই যে কালীর থানার কথা বললাম সেখান থেকে অদ্ভুত রকম রহস্যময়ী একটা মেয়ের মতো মহিলা, একদম কালো কাপড়ে আবদ্ধ হয় এরকম, আর একটা ছিল সাদা কাপড়ে আবদ্ধ, কালীর থান থেকে সাই করে ভাইয়া আসলে গাছের উপর দিয়ে যাচ্ছে। ও এত দ্রুত যাচ্ছে, মনে হচ্ছে যে উনি হাঁটবে, যে হাঁটলে তো বোঝা যায় যে ইনি হাঁটতেছে। আমাদের মনে হয় 100 হাঁটুনি পায়ের কদম ওনার একবারে এরকম চলে যাচ্ছে। তো আর আমাদের রাস্তার সামনে তো এই গাছটা ফালাই দিছে, কারণ আমরা তো প্রচন্ড ভয় পেয়ে গেলাম 3 জনে, যে আমরা এখন কিভাবে পার হব। পরে ভাইয়া আসলে আমাদের মনে হলো যে আসলে যেহেতু আমরা চিন্তা করছি যে এদিকে যাবো, এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার, তো এখন এইরকম গাছ পড়ে আছে, এইদিকে তো যাওয়া সম্ভব না, আমরা তো অত সাহসী না। পর আমরা 3 জন ব্যাক করলাম যে আমরা বাড়ির দিকে রওনা হব, কিন্তু আমার বন্ধু আরিফ সে বললো না, আমরা কোনোভাবেই ব্যাক করব না, আমরা যাবই। ও বলতেছে অন্য রাস্তায় যাব, এই রাস্তায় যাব না। তো ভাইয়া আমরা এই সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, সামনে গিয়ে আর একটা রাস্তা, অচেনা রাস্তা আছে, আমরা সেদিক দিয়ে ঢুকবো। কোন গ্রাম থেকে কোন গ্রাম যাব এটা আমরা নিজেও জানি না। তারপর আমরা মোটামুটি চিন্তা করলাম যে না, এখন তাহলে যাওয়াই যাক। পরে আমরা নতুন করে একটি রাস্তা নির্বাচন করলাম, যে রাস্তার মধ্যে ভাবলাম যে ওখানে যেন কেউ না থাকে বা এইরকম একটা অবস্থায়। তো রাসেল ভাই আসলে চিন্তা করলে অবাক হবেন যে আমরা যখন নতুন একটা রাস্তা নির্বাচন করলাম, ঠিক আমাদের মোটর সাইকেলের সামনে দেখি সে অদৃশ্য ছায়া মানব, যে বলছিলাম যে একটা মহিলা সাদা কাপড় পরা, উনি আমাদের মোটর সাইকেলের একদম অনেক সামনে সামনে দৌড়াচ্ছে।
মানে আমরা মোটরসাইকেল চালিয়ে তার সঙ্গে পাচ্ছি না, তিনি এত দ্রুত হাঁটতেছেন। তো রাসেল ভাই, এটা তো আসলে আমাদের জন্য ভয় পাওয়ারই কথা, কেননা আমরা বাড়ি থেকে তো অনেক দূরে চলে আসছি। আর এরকম ছায়া মানব, মানে শুধু আমাদের সামনেই কেন তিনি হাঁটতেছেন? তো আমরা পিছন থেকে চিল্লাচ্ছি যে কে ওখানে, কে? কিন্তু উনি পুরো ভাই আসলে মাটি থেকে অনেক দূর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, যেটা আমাদের মানে সবার জন্য এটা ভয়ঙ্কর বা আতঙ্কের ব্যাপার ছিল। তো আমরা মনে করছিলাম যে আসলে উনি মানে এমন একটা ছায়া মানব, সাদা কাপড় পরা, যেটা তো আসলে ভয়ঙ্করই ব্যাপার। কিন্তু ভাই, যেটা আমাদের সঙ্গে দুর্ঘটনা ঘটলো সেটা হচ্ছে, আমরা কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখি রান্দাও, ছুরি এবং বল্লম নিয়ে 3-4 জন লোক আমাদেরকে অ্যাটাক করলো, আমাদের বাইকটা ছিনতাই করবে। তো ওরা যখন আমাদের বাইক ছিনতাই করবে, তখন আরিফ দেখেই তো বুঝতে পারছে, এবং ও চিৎকার দিয়ে উঠছে যে গাড়ি ঘোরা, গাড়ি ঘোরা, আমরা অন্য সাইড দিয়ে যাব। কিন্তু ভাইয়া, সেখানে রহস্যময় ঘটনা হলো, ওই অদৃশ্য যে আমি বললাম যে রহস্যময় যে অদৃশ্য জিনিসটা ছিল, তারা টোটালি মানে এমন একটা পরিস্থিতি হলো যে তারা ছিনতাইকারীর সঙ্গে ফাইট করলো, তাদের সাথে মানে সেই রকম একটা ফাইট, মানে প্রত্যেকজনকে এমন মাইর দিল, ওরা ভূত ভূত বলে ভাইয়া 3 জন ছিনতাইকারী ওখান থেকে পালিয়ে গেল। এবং তারপর আমরা মানে বাইক নিয়ে টান দেব, কিন্তু এই মহিলাটি দেখি ভাইয়া যে এত স্পিডে যাচ্ছে, এবং কিছুক্ষণ পর দেখি তিনি মানে বিলীন হয়ে গেল। আমরা গাড়ি নিয়ে, আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে পরে আমরা 3 জন মিলে আসলে গাড়ি নিয়ে যখন আমরা পার হলাম, তো তারপর আমরা কিছুক্ষণ সামনে এসে দেখি একটা বাজার। আর এই বাজারের মধ্যে মানে আমরা তো হাঁপিয়ে গেছি, আমরা পানি খুঁজতেছিলাম। ঠিক ওই সময় রাসেল ভাই, আমি অবাক হবেন যে আমরা হঠাৎ দেখি বাজারের এক কর্নারে 3-4 জন বসে ওনারা আসলে আগুন তাপাচ্ছিল। তো যেহেতু আগুন তাপাচ্ছিল, তো আমরা তো এটা একটা আশ্বাস পাইলাম যে যাক, কিছু মানুষের তো দেখা পেলাম। তো ভাই আসলে আমরা যখন দেখলাম যে বাজারের মধ্যে এরকম, তো আমরা যখন কাছাকাছি গেলাম, ঠিক কাছাকাছি যাওয়ার পর দেখতে পাই যে সেখানে তারা বিলীন হয়ে গেল। মানে মনে হচ্ছিল যে ওখানে কেউ কখনোই ছিল না। এটা আমাদের আসলে 3 জনের এটা খুবই শকিং একটা সময় ছিল। পরে আমরা চিন্তা করলাম যে না, আমাদের এখানে আর থাকা কোনোভাবেই পসিবল না। আমরা বাড়ির দিকে রওনা হইলাম, এবং হওয়ার পর সকাল হইতে না হইতে আমরা শুনতে পারি আমাদের যে রাতের বেলা যে জায়গায় ছিনতাইকারী অ্যাটাক করছিল, সেখানে ছিনতাইকারীরা সব তাদের মৃতদেহ পাওয়া গেছে, একদম নৃশংস অবস্থায় পাওয়া গিয়েছে। এটা আমরা পুরো অবাক হয়ে গেলাম যে এরকম নৃশংস অবস্থায় মানুষ পাওয়া গেছে, কিন্তু আমরা এই ব্যাপারটা এখন পর্যন্ত কারোর কাছে শেয়ার করি নাই। তো রাসেল ভাই, আপনার ভূত.com এরকম ঘটনা শেয়ার করতে পারলাম। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এটা আমার মেজ ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে। আর আমাদের মারা যাওয়ার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। 12তম দিনে মহাভোজের আয়োজন হয়, এবং 13তম দিনে কীর্তন ও প্রার্থনা হয়। আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়, আরো অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেয়া হতো, এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকতো। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জমা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে। হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। রাত বেড়ে ঘড়ির কাঁটা যখন আনুমানিক 2টার দিকে, তখন
হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতি তার কম্বল ধরে টানছে। ভয় তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই সে যা দেখে, তার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে যে তারই মারা যাওয়া বোন পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচন্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। ডিয়ার লিসনার, শুনছেন ভূত এফএম। আমি আছি রাকিবুল হাসান। বাছাইকৃত সকল ভয়ঙ্কর ভয়ঙ্কর পর্বগুলো শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক দিন রাতে আপলোড করা হয়। তাই বাছাইকৃত যে পর্বগুলো রয়েছে, ভয়ঙ্কর পর্ব, সেগুলো শোনার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলের নোটিফিকেশনটা অন করে দিন, কেননা সব চ্যানেলে এলোমেলো ভাবে থাকে, তবে শুধুমাত্র এই চ্যানেলটি আপনাদেরকে বাছাই করে করে আপনাদেরকে উপহার দেবে ভূত এফএম। তো বাছাই পর্ব শুনতে অবশ্যই ভালো লাগবে। কোনো অ্যাড নেই, কোনো ঝামেলা নেই, ডিরেক্ট আপনি ঘটনা শুনতে পাচ্ছেন। আর এরকম ঘটনা শোনার জন্য শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে নিয়মিত কমেন্ট করতে হবে, যেন ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যায়। চলুন আমরা সরাসরি ঘটনা শুনতে থাকি। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এ পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায়। যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকত। ঘটনা এখানেই শেষ হয়নি, এবার আরো রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেওয়া হয়েছে রাত 9টার সময়। রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখব কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে, এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়। কিন্তু অবাক করা বিষয়, আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারল না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত 9টা বাজে। সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর। সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যিই কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে, আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরের দিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়, মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়। এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজে এই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও
আবার একটা ঘটনা ঘটছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটি তিনি লিখেছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন যে রাসেল ভাই সালাম নিবেন, আশা করি ভালো আছেন, আপনি তো সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ সামাউন হাবিব, দিনাজপুর, এবং তিনি বর্তমানে পুলিশে কর্মরত আছেন এবং তিনি বলছেন যে আমি একজন নিয়মিত শ্রোতা, আমি আপনাদের সব এপিসোড শুনি। সময়ের কারণে আপনাদের ওখানে যেতে পারলাম না। আজ আমি যে ঘটনাটি বলছি সেটি একটি সত্য ঘটনা। যে সময় এই ঘটনাটি ঘটেছে আমি সেই সময় আমার বাসায় ছিলাম, আর এটা ঘটে আমার পরিচিত এক লোকের সঙ্গে। সঙ্গত কারণে এই ব্যক্তির নাম বলছি না, ভালো লাগলে পড়ে শোনাবেন। বলে রাখি যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা হলো দিনাজপুর জেলার বিরল থানায়। আমাদের দিনাজপুর জেলার বিরল থানায় টাঙ্গাইল নামের একটি নদী আছে। এর অবস্থান হল দিনাজপুর সদর থেকে সোজা পশ্চিমে। সেই নদী দিয়ে একটি সত্যি ঘটনা পাঠালাম, নদী নিয়ে একটি সত্যি ঘটনা পাঠালাম। এই নদীতে এমন একটি ঘটনা ঘটে যে প্রতি বছর একই সময় ওই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। ওই মাছ আসে কোথা থেকে তা কেউ বলতে পারে না। আর এই ঘটনা ঘটে বেশ কয়েক বছর ধরে। আর এই নদীর অবস্থান হল ভারতবর্ষের একদম বর্ডারের কাছাকাছি। আবার সেই নদীতে আগে কোনো সেতু ছিল না, নতুন সেতু তৈরি করা হলো এবং ওই এলাকার জমি সেচ দেওয়ার জন্য হতো সেই পানি দিয়ে। আর তাই ওই সেতুর সাথেই একটা গেট লাগানো হলো এবং জমি সেচ কাজের জন্য সেই স্লুইস গেটের পানি ব্যবহার করা হতো। এবার ঘটনায় যাই, যেই সময়ে নদীতে মাছ পাওয়া যায় সেই সময় অনেক লোকজন সেই নদীতে মাছ ধরতে যায়, আবার কেউ দেখতে যায়, আবার কেউ মাছ কিনতেও চায়। যার সঙ্গে ঘটনা ঘটে সে গিয়েছিল সেখানে মাছ ধরতে। সে তার জাল দিয়ে অনেক মাছ ধরে। সে সেখানে মাছ ধরতে যায় সকালবেলা, আর তার মাছ ধরতে ধরতে দুপুর হয়ে যায়। আর যার সাথে ঘটনা ঘটে সে মোটামুটি ভালো মাছ ধরতে পারে। তো দুপুর 2টার দিকে তার মাছ ধরার জালটা অন্য আরেকজনের জালের সঙ্গে প্যাঁচ খায়। সে সেই জালের প্যাঁচটা খোলার জন্য পানির মধ্যে ডুব দেয়। সে তো পানির মধ্যে কিছুটা সমস্যা অনুভব করে এবং অনেকক্ষণ পানিতে আছে, তাই মনে হয় খারাপ লাগছে। সেই জন্য সে যেটা করে সেটা হচ্ছে জাল দুটোর প্যাচ খুলতে ছিল, সে কোনো কারণ ছাড়াই সেই দুটো জালের সঙ্গে নিজে নিজেই কেমনভাবে যেন জড়িয়ে পড়ে। সে অনেক চেষ্টা করেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না। তো এই সময় সে অনুভব করে যে জালের পানির নিচ থেকে তাকে কে যেন পা ধরে টানছে। সে অনেক চেষ্টা করছে পানির উপরে উঠে আসার জন্য, কিন্তু পারছে না। পানির ওপরে, পানির নিচে আবছা আলোতে সে দেখতে পায় যে ছোট একটা বাচ্চার মতো কিছু একটা তার পা ধরে টানছে এবং জালের সঙ্গে তাকে পেঁচিয়ে ফেলছে। আরো অবাক করা বিষয় হলো তার শরীরে কোনো শক্তি সে পাচ্ছিল না। তো অনেক কষ্টে পানির ওপরে উঠে সে চেঁচিয়ে বলে, আমাকে বাঁচাও। এবং বলতে বলতে পানির নিচে গিয়ে দেখে সবাই, পানির নিচে যেতে দেখে যে সবাই মনে করে যে তার সমস্যা হয়েছে। আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে যারা ছিল তাদেরকেও সে চেঁচিয়ে বলছিল যে আমাকে জাল পেঁচিয়ে নিচ্ছে। তাই তারা কোনো কথা না ভেবে সঙ্গে সঙ্গে পানিতে লাফিয়ে পড়ে এবং তার কাছে যায়। তারা 4-5 জন তাকে পানির ওপরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পারে না। কেউ যেন তাকে পা ধরে নিচের দিকে টানতে থাকে এবং আরো কিছু লোক পানিতে নামতে বলে এবং সে একটা কাঁটার মতো কিছু একটা নিয়ে আসতে বলে। তাদের কেউ একজন, তাদের কাছে চাকু ছিল এবং তারা জাল কেটে তাকে পানির ওপরে নিয়ে আসে। তারা যখন জাল কাটছিল তখন তারা 3টি জাল দেখতে পায়। তাকে জাল থেকে বের করার অবস্থা, মানে বের করতে করতে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এবং একটা জিনিস সেটা হলো যে পানির ওপরে ওঠানোর পরে তার মধ্যে আঙুলের ছাপ পাওয়া যায়, তার মানে পায়ের মধ্যে আঙুলের ছাপ পাওয়া যায়, মানে কেউ যে পা ধরে টানছিল সেটা বোঝা যায়। তার কিছু সময় পর তার অবস্থা একটু ভালো হয়। সে নিজে নিজে বলে যেই সময় 2টি জালের প্যাচটা খুলছিল হঠাৎ করে অন্য কোথা থেকে আরেকটি জাল এসে তাকে পেঁচিয়ে ধরে এবং সে বলছিল যে মনে হচ্ছিল তার আজকেই শেষ দিন। তার চোখের সামনে সে মৃত্যুকে দেখতে পাচ্ছিল। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার লোকজন তাকে বলে যে এই ব্রিজটা তৈরি করার সময় এখানে কিছু লোক মারাও গিয়েছে। তারা নাকি অনেক লোক
এই ধরনের সমস্যায় তারপর থেকে পড়ে, এবং এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এই জাল নিয়ে এরকম একটা ঘটনা খুব মজার লেগেছিল বলে আমি আপনাদেরকে শোনালাম। আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। এটি একটি কবরস্থান রিলেটেড ঘটনা। ঘটনাটির সময় 1980 থেকে 90 সালের মধ্যে, কিন্তু এক্সাক্ট আসলে কত সাল এটা কেউ বলতে পারেনি, বা আলামিনও আমাকে এটা তথ্যটি জানাতে পারে, কিন্তু সময়টি 1980 থেকে 90 এর মধ্যে, এটা নিশ্চিত। ওই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের অনেক কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ তারা করতেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছুতে তাদের অবদান ছিল। ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না। এক সময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে, শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি, সেটি বেশ দূর হয়ে যায়। অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে মানে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট হয়। তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল। এই মসজিদের পাশে একটি জায়গা, এটা ওনাদেরই ছিল। সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না। সেখানে অনেক ঝোপঝাড়, বাঁশ গাছ ছিল, কদম গাছ ছিল, এরকম অবস্থা ছিল আর কি। তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয়। সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন, তিনি স্বপ্নে দেখেন, স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না, ভালো হবে না। উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার দুই সন্তানকেও খবরটি পৌঁছান, তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে পরিকল্পনা নিয়েছি সেটা করব, এবং এটা তো একটা ভালো কাজ, সওয়াবের কাজ, সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল, যেহেতু তারা অনেকেই ফ্রিতে বাঁশগুলো কেটে নিয়ে যায়। আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল, এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে রুহুল আমিন, উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন। উনিও গরিব মানুষ ছিলেন, তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি প্রফিট হবে না। তো এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না, ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন, এরকমই পরিকল্পনা করবেন। যে রাত্রে উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নটি ছিল এমন, কারণ এই রাত্রের পরের দিনই উনি গাছ কাটতে যাবেন, সবকিছু ঠিক ছিল। ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কেউ একজন এসে বলছে, রুহুল, গাছগুলো কাটিস না, তোর ভালো হবে না, গাছগুলো থাক, এভাবেই থাক। রুহুল এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না। পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে। গাছ কাটতে থাকে। গাছ কাটার পরে সেই গাছগুলো টুকরো টুকরো করে, নিজেও অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে মানে সমিলে নিয়ে যায়। সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায়, সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায়। এর কয়েকদিন পরেই ওই গ্রামের একজন মানুষ, তার নাম হচ্ছে কালু, এই কালু নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয়। কবরস্থানের পাশেই মসজিদ ছিল, পাঞ্জেগানা নামাজ সেখানে হতো, জুম্মার নামাজ হতো। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন ফজরের, তো যেদিন লাশ দাফন করা হয় কালু মিয়ার, তার ঠিক পরের দিন ফজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে, আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে। কিন্তু কিছু মুসল্লি, ওনারা সূর্য ওঠা পর্যন্ত নিজেরা নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন, তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির, ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ান, সাদা কাপড় দিয়ে ঢাকা। মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না। তারা দেখেন কালুর কবর খোঁড়া, কালুর লাশটি কবরের বাইরে রেখে দেয়া। তারা নিজেরা আলোচনা করছিলেন যে আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো শিয়াল বা অন্য কিছুতে
করে থাকবে। আবার তারা লক্ষ্য করলেন যে শেয়াল যদি করেই থাকবে তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই, কাফনের গায়ে কোনো ক্ষত নাই, একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনই আছে। শেয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে তোলে, এরকম তো হওয়ার কথা না। কাপড় এক জায়গা থাকবে, ডেড বডি এক জায়গা থাকবে, লাশের গায়ে ক্ষত সৃষ্টি করবে, এলোমেলো থাকবে সবকিছু। কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে কোনো মানুষই এই কবরটি করেছে, সুন্দরভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং লাশটা একটা পাশে সুন্দর করে রেখে দেয়া। তখন কেউ কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এই কাজটি করতে পারে। তো কাফন চোর যদি করে থাকে তাহলে কাফন তো নেয়নি, এটা কেন হলো? আবার লাশ চোর যদি এসে থাকে তাহলে লাশেরও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন কোনো ক্ষত দেখা যাচ্ছে না, তাহলে কে এই কাজটি করলো? তখন তারা চিন্তা করে হয়তো বা কাজটি করার চেষ্টা করতে গেছিল, মানুষজন চলে এসেছে, এই জন্য মনে হয় পারেনি। যাই হোক, গ্রামের আরো কিছু লোকদেরকে ডাকা হয়, ডেকে ওই কবরেই কালুকে আবার কবরস্থ করা হয়। পরের দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে আবারও সেম ঘটনা দেখা যায়। কালুর লাশ কবরের বাইরে ঠিক যেমনটা গতকাল ছিল। মুসল্লিরা চিন্তা করে যে কে এই কাজটি করছে, কেনই বা করছে? কারণ যদি চুরি করার উদ্দেশ্যে, লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে তাহলে তো তারা চুরি করছে না, কাফনও চুরি করছে না, লাশের গায়ে কোনো ক্ষত সৃষ্টি করে নাই কেউ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাবে, তাহলে কে এই কাজটি করছে? তারা বুঝতে পারে না। আবারও ওই দিনের মতো কালুকে কবরস্থ করা হয়। তৃতীয় দিন একই ঘটনা ঘটে। এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে। ওই সময় ওই জায়গাতে রুহুল আসে। এই 2 দিন কিন্তু রুহুল আসেনি এখানে, কিন্তু তৃতীয় দিন আসে। আসার পরে রুহুল বলে, যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে, এখানে কবর দেওয়ার দরকার নাই, অন্য জায়গায় কবর দিও। কিন্তু গ্রামের লোকজন বলে, কেন আমরা অন্য জায়গায় কবর দেব? যার মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালুর, সে এইখানেই থাকবে। কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এইভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি না। সেই সিদ্ধান্তই হয়, সেই সিদ্ধান্তই বহাল থাকে। কালুকে আবারও ওই একই কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি, একদম স্বাভাবিক। চতুর্থ দিন আর কালুর লাশকে কবরের বাইরে দেখা যায়। সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ। এর কয়েকদিন পরে স্থানীয় আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে সমেদ, আসলে তার নাম হচ্ছে আব্দুস সামাদ, গ্রামের লোকজন তাকে সমেদ নামে চেনে। তো সমেদ নামে একজন ব্যক্তি, উনি মারা যান। মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়। অদ্ভুত ব্যাপার, পরের দিন একই ঘটনা ঘটে। সমেদের লাশ কবরের বাইরে, ঠিক যেমনটি কালুর লাশ ছিল। তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা, কে করছে এটা? খুব বিরক্ত হয়। এই খবরটি তখন বিদেশে থাকা ওই 2 প্রভাবশালী ভালো মানুষ, 2 ভাইয়ের কাছে পাঠানো হয়। তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও, কে এই কাজটি করে তাকে ধরো। পাহারার জন্য খুব সাহসী 4 জন করে মানুষ রাখো, এদের যত খরচ লাগে আমরা দিব, কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে। সত্যি তাই, সমেদ মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিন একই ঘটনা ঘটে, তাকেও ওই কবরে সমাহিত করা হয়। দ্বিতীয় দিন থেকে 4 জন সাহসী মানুষকে পাহারায় বসানো হয়। অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব এসেছে, তিনি দেখেন এই 4 জন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেঘোরে ঘুমাচ্ছে। তিনি আজান দিয়ে তাদেরকে ডাকাডাকি করার চেষ্টা করেন, কিন্তু কারোরই ঘুম ভাঙছে না। ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসে, তারাও তাদেরকে খুব ডাকাডাকি করে, তাদেরও ঘুম ভাঙছে না। ডাকাডাকির একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সমেদের লাশও কবরের বাইরে। অনেক কষ্ট করে এই 4 জন পাহারাদারের ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙার পরে পাহারাদারদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কি পাহারা দিলা? এই যে আজও তো লাশ
বাইরে চলে আসছে, কেউ বাইরে রেখে গেছে। তখন ওই 4 জন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম, গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে, তখন আমাদের প্রচন্ড ঘুম পায়। এরপরে আমাদের আর কিছু মনে নেই। গ্রামবাসী তাদের এই বক্তব্যে আসলে সন্তুষ্ট হয় না, খুব বিরক্ত হয়। ওই দিনই ওই 4 জনকে চেঞ্জ করে পরের দিন নতুন 4 জনকে রাখা হয়। কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এসে দেখে 4 জন ঘুমাচ্ছে, এবং এমন ঘুম যে তাদেরকে ঘুম ভাঙানো যায় না। পরে আরো লোকজন আসে, তাদেরকে ঘুম ভাঙানো হয়। তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাত্রে একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে। এরপরে তাদের আর কিছু মনে নেই। তৃতীয় দিন আবারও সেই রুহুল আসে। আসার পরে বলে, যেহেতু সমেদ মিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে, এনার লাশটা অন্য জায়গায় কবর দিয়ে, এখানে কবর দেওয়ার দরকার নেই। কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না। গ্রামবাসী উল্টো রুহুলকে তিরস্কার করে এবং তৃতীয়বারের মতো, ঠিক কালো মিয়ার মতো, সমেদ মিয়ার লাশও কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিক। টানা বেশ কয়েকদিন হয়ে যায়, কোনো ঘটনা ঘটে না। এইভাবে প্রায় 1 মাস 1.5 মাস কেটে যায়। কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই, নতুন করে কোনো কবরও হয়নি। লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল। ওদিকে যে রুহুল, যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন, উনি শুরুতে অবিবাহিত ছিলেন। যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন। এই 1-1.5 মাসের মধ্যে, বিশেষ করে এই সমেদ মিয়া যখন মারা যায়, তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে 1-1.5 মাস যেহেতু হয়ে গেছে, এই 1-1.5 মাসের মধ্যে উনি বিয়ে করেন। একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল বিছানায় নেই। রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে যে সমস্ত ঘর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, একটি হারিকেন জ্বালানো থাকে। হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে, ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি, ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি। হারিকেনের খুবই আবসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই। তিনি চিন্তা করেন যে ঘরে নেই, গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা। ফ্লোরের দিকে তাকে যতটুকু বুঝতে পারেন আবসা আলোতে যে রুহুল ঘরে নেই। উনি হারিকেনের আলো জ্বালিয়ে দেন, মানে বাড়িয়ে দেন। বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন, ঘরের দরজা বন্ধ, কিন্তু ঘরের কোথাও রুহুল নেই। তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠেন। দেখেন যে তার স্বামী মানে রুহুল ঘরের বারান্দার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে, সারা গায়ে ধুলো, কাদা, মাটি এগুলো মাখানো। তিনি যখন বারবার চিৎকার করছিলেন, এর মধ্যে রুহুলের জ্ঞান ফেরে। রুহুল তাকে বলে, এই চিৎকার করো না, থামো থামো। এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে, শব্দ করো না। তখন স্ত্রী বলে, তুমি বাইরে আসলা কিভাবে, ঘরের দরজা বন্ধ? বলে যে সব বলছি, আগে আমি গোসল করে আসি, তোমাকে সব ভুলে বলছি। রুহুল গোসল করে আসে। গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে। মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে 3টি মোটা মোটা দাগ। 2টো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে। এই দাগগুলো এমন ছিল যে লোহার শিক পুড়িয়ে যদি গায়ে ছেঁকা দেওয়া হয় ঠিক যেমন দাগ হয়ে যায়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে এই 3টি দাগ কোথা থেকে আসলো? তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পারে না, কারণ রুহুল জানতোই না তার পিঠে দাগ আছে। তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো, এবং এই যে ঘটনাটি ঘটলো দরজা বন্ধ থাকা পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে? তখন রুহুল কিছু বিষয় বলে। রুহুল বলে যে এই যে কালু এবং সমেদ, যাদের লাশ 3 বার কবরের বাইরে রাখা হয়েছে, তুমি কি জানো এই কাজটি কে করে? স্ত্রী বলে, না জানি না। বলে, এই কাজটি আমিই করি, এবং আজকে রাতেও এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল, রাত্রেই তাকে দাফন করা হয়, এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি। তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো, এমন জঘন্য কাজ কেন করছো? তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না,
আমাকে দিয়ে করানো হয়। গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই। এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে, রুহুল, কাজের সময় হয়েছে, চলো। তখন আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি, কিছু বুঝতে পারি না। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছে চলে যাই। তখন কেউ বলে, রুহুল, কবর খোঁড়া শুরু করো। আমি কবর খুঁড়ি। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল, লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও। আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই, কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সবকিছু ভুলে যাই। তারপর আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি, অথবা ঘরের বারান্দায় পড়ে আছি, অথবা কলপারে পড়ে আছি। প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে, কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালবেলা সত্যিই শোনা যায় যে ওই কবরস্থানে তৃতীয়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার লাশটি কবর থেকে বাইরে বের করে রাখা। কিন্তু কে করছে গ্রামবাসী তখনও জানে না। এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না, এর একটা সমাধান দরকার। কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না। গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে, তাহলে কি অবস্থা হবে? গ্রামবাসী ক্ষেপে যাবে। তখন রুহুলের স্ত্রী রুহুলকে তার মায়ের কাছে নিয়ে যায়, মানে রুহুলের স্ত্রীর মা, মানে রুহুলের শাশুড়ির কাছে নিয়ে যায়। শাশুড়ির কাছে বিষয়টি বলে। শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল, তিনি সেই হুজুরের কাছে নিয়ে যান। তখন হুজুর বলে, আসলে রুহুল যেই গাছটি কেটেছিল, কদম গাছ, এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত। তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল, কিন্তু তারপরও রুহুল সে গাছটি কাটে। এবং ওই জিনেরা বলেছে, রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে, আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে। এটা রুহুলের শাস্তি। আর যাতে মানুষ ভয় পেয়ে এই কবরস্থান আর ব্যবহার না করে, এই জন্য এই কাজগুলো করানো হচ্ছে। এখন সমাধান কি? তখন হুজুর বলে যে আমি একটু তেল পরা ঝাড়ফুঁক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম। যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না, কিন্তু খেয়াল রেখো এই তাবিজ যেন না পড়ে যায়। তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার রুহুলকে দিয়ে কাজ করানো শুরু হবে। রুহুল চলে যায় সেখান থেকে। মজার বিষয় হচ্ছে, ওই কবরস্থানে আরো কবর হয়েছে এক বছর বা প্রায় 1.5 বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে, কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি। কবরগুলো স্বাভাবিক ছিল। গ্রামবাসী ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই টাইপের ঘটনা ঘটেছিল। তাদের আর মনে নেই, তারা ভেবেছে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এক রাতে গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মোহতামিম বা প্রধান শিক্ষক, নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে। তিনি সেলিম হুজুর নামে পরিচিত। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর। সেলিম হুজুরের জানাজাতেও রুহুল আমিন শরীক হন। সেলিম হুজুরকেও ওই একই কবরস্থানে দাফন করা হয়। দাফন করে রুহুল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে। তখন রুহুল বলে যে এই যে দেখেছো, এই শুনেছ যে সেই সুঘ্রাণ কিন্তু পাচ্ছি, আমাকে আবার কাজে যেতে হবে, আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিজটি আর নেই, হয়তোবা কোনো কারণে তাবিজটি খুলে গেছে। তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে। মানে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই। রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায়। সে খালি
কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে। ওদিকে রুহুলেরও একই অবস্থা, আরো শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। কেউ রুহুলকে বলছে, রুহুল চলো, কাজ শুরু করতে হবে। রুহুল চলে যায়। রুহুল কবরের কাছে যায়। কেউ বলে, রুহুল কবর করা শুরু করো। রুহুল কবর করা শুরু করে। কবর করা শেষে কেউ বলে, রুহুল লাশটি উপরে উঠাও। রুহুল যখনই লাশটি উপরে উঠায়, হঠাৎ ওই লাশটি তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে। এমন ভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে রুহুলের কিছু মনে নেই। পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসল্লিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল, এই কবরটি খোঁড়া। মনে হচ্ছে কবরের এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুইটা হাত দুই দিকে ছড়িয়ে আছে। লোকজন তাড়াতাড়ি কাছে যায়, কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু দাঁড়ানো অবস্থায় ও কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথাটা বাইরে এবং দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং কবরের ভেতরে সেলিম হুজুরের লাশ খুব সুন্দর করেই রাখা আছে, ঠিক যেমন আগের মতো, আগের রাতে যেভাবে রাখা হয়েছিল। রুহুলকে সেখান থেকে বের করা হয়, তার জ্ঞান ফেরানো হয়। গ্রামবাসী রুহুলের উপর প্রচন্ড ক্ষিপ্ত। সবাই বলে, রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা? তুমি এই কাজগুলো করতা? তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতাম, কিন্তু আমি করতাম না, কেউ আমাকে দিয়ে করাতো, আমি ইচ্ছা করে করি নাই। তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে, তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা, বা কুফরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা, অথবা যারা লাশ চোর আছে, যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দেন দরবার করতা, বা তুমি এই কাজটি করতা, কিন্তু সফল হতা না। কিন্তু রুহুল সব কথা অস্বীকার করে। সে বারবার বোঝানোর চেষ্টা করে। কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে, মেরেই ফেলবে, রুহুলকে পিটিয়েই মেরে ফেলবে। ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে সে চলে আসে সেখানে, এসে সবাইকে বিষয়টি খুলে বলে। এবং সাক্ষী হিসাবে যে হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পড়া পানি পড়া নিয়ে এসেছিল, তাকেও তার রেফারেন্স দেয়া হয়। তার সাথেও যোগাযোগ করে ঘটনার যখন সত্যতা পাওয়া যায়, গ্রামবাসী বিশ্বাস করে। এবং তখন গ্রামবাসী সেই দুই প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায়। সকলের সাথে পরামর্শ করে ওই দুই প্রভাবশালী ভাই একমত হন যে এখানে আর কোনো কবর দেয়া যাবে না। সেলিম হুজুরের লাশই এখানকার শেষ লাশ হবে। সত্যি তাই, ওই কবরস্থান এখন পরিত্যক্ত। সেলিম হুজুরের লাশই সেখানকার শেষ লাশ। এরপরে আর কোনো কবর এখন পর্যন্ত সেখানে দেওয়া হয়নি। সেই মসজিদও এখনো আছে, সেই পরিত্যক্ত কবরস্থান এখানে আছে। কিন্তু যেহেতু দুই ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন, এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের পাশেই আরো জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয়, যা এখনো রয়েছে। রুহুল বছর খানেক আগে মারা গেছে, তার স্ত্রী এখনো জীবিত আছে। আর যে দুই ভাইয়ের কথা বললাম, সঙ্গত কারণে তাদের নাম বলছি না, যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন, আর এক ভাই এখনো বিদেশে আছেন। কিন্তু এই দুই ভাইয়ের যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন, তিনি এখনো জীবিত আছেন। কেউ যদি ঘটনার সত্যতা যাচাই করতে চান, তাহলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে গিয়ে এই পরিত্যক্ত কবরস্থান সম্পর্কে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে তথ্য দেবে এবং দেখিয়েও দেবে। এই মসজিদের দীর্ঘদিন মুয়াজ্জিন ছিলেন রওয়াব মৃধা নামে একজন ব্যক্তি, যিনি আলামিনের নানা হন। আলামিনের নানার সাথেও অদ্ভুত একটি ঘটনা রয়েছে, যেটি এই সেলিম হুজুরকে কেন্দ্র করে। ঘটনাটি আমরা পরে আপনাদেরকে শোনাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালটা ছিল 1976 সাল। আমি বর্ধমানে আমার কলেজ লাইফে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে নাইট শো সিনেমা দেখলাম তাদের সঙ্গে। দেখার পর আমার ইচ্ছাই ছিল যে আমি আমার বর্ধমানে শহরে আমার কোনো একটা আত্মীয়র বাড়িতে গিয়ে থেকে যাব। সকালে আমি আবার যথারীতি ট্রেন ধরে আমার গলসি আমি আমার বাড়ি ফিরে আসবো। কিন্তু বিশ্বাস করুন আসলে ভাই,
ভাগ্যচক্রে সেদিন কি হলো, আমার এক বন্ধু বিজয় বর্মন, তার সঙ্গে আমি যখন সিনেমা দেখে আমার আত্মীয়র বাড়ি যাচ্ছি, সেই রাস্তায় তার সঙ্গে আমার দেখা। এই কোথায় যাচ্ছিস? আমি বললাম, তো আমি আমার আত্মীয় বাড়ি যাব। আর তুই? রাত্রে থাকবো ওখানে। আর তুই কি কোথায় যাচ্ছিস? বিজয় বললো, আমার তো নাইট ডিউটি আছে। তো বিজয় ছিল রেলের গার্ড, মালগাড়ির গার্ড। ওর বেশিরভাগ গাড়ি বর্ধমান স্টেশন থেকে নিয়ে অন্ডাল এবং আসানসোল দিকেই যেতে হতো। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই আজকে কোন দিকে যাবি? বলে, আমি তো তোদের ওদিকে যাব। তখনই আমার মনের মধ্যে একটা উৎসাহ জাগলো যে কখনো তো আমরা মালগাড়িতে এইভাবে যাইনি, যেটুকু যাতায়াত করেছি সবটাই ট্রেনে, প্যাসেঞ্জার ট্রেনে। তো এই গুডসে চাপার জন্য, গুডস ট্রেনে চাপার জন্য আমি বিজয়কে বললাম, বিজয় আমি যদি তোর সঙ্গে যাই, তো চল বন্ধু আমার সঙ্গে চল, আমি তো ওইদিকে যাব। খুব ভালো লাগলো, বুঝলি। বিশ্বাস করুন রাসেল ভাই, সেদিনের সেই একটা রোমাঞ্চকর ঘটনা, আর আমি বিশেষ করে এই মালগাড়িতে চাপতে পারবো বিজয়ের সঙ্গে, খুব ভালো লাগলো। ওর সঙ্গে চলে এলাম। আসার পরে বর্ধমান স্টেশনের ক্যান্টিনে রাতে কিছু রুটি এবং তরকারি খেয়ে নিয়ে ও একটু টিফিন করলো। ওর যে রানিং গার্ডসের কোয়ার্টার, রানিং রুম, সেখানে গিয়ে দুজনে থাকার পরে ওর খবর হলো গাড়ি এবার ও পাচ্ছে, মালগাড়িটা যাচ্ছে, পাবে, যেটা যে গাড়িটা ও ধরবে সেটা দাঁড়িয়ে আছে গুড সেটের ভিতরে। তো বর্ধমান মূল স্টেশন থেকে ওটা হাওড়া যেতে গাংপুর আর এর মাঝে যে সাইড লাইন আছে, সেই সাইড লাইনে গুডসের গাড়িটা ঢুকে আছে। ড্রাইভার চলে গেল, আমি বিজয়ের সঙ্গে আর যাচ্ছি। বিজয়ের এটা ব্যাগপত্র নিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে হাঁটতে, ওর হাতে একটা বড় টর্চ আছে, যেটা রেলের ব্যবহৃত হয়, 5 বড় ফোকাস টর্চ, সেটাকে নিয়ে যাচ্ছি দুজনে খুব মস্তিষ্কে গল্প করতে করতে। আমি বলছি যে এত বড় গাড়ি, তোর কম্পার্টমেন্টটা কোনখানে? বলে পিছনে তো হবেই, চল না, আরো পেছনে, আরো পেছনে। তো বিশ্বাস করুন, যখন 10টা থেকে 15টা বগি পার হবার পরে খুব ঘন অন্ধকার, সময়টা তখন রাত্রি 12:05, সেই সময় আমরা বর্ধমান স্টেশন থেকে পূর্ব দিকে হাওড়া দিকে যাবার পথে আমরা এগিয়ে যাচ্ছি। যখন আমরা ওর সঙ্গে আমি রাস্তা হাঁটছি, ওর গার্ডের কম্পার্টমেন্টে যাব বলে, তা আমি গল্প করতে করতে ওকে বলছি যে, বিজয় তুই যে নাইটে সমস্ত কিছু যাস বা তোর নাইট শিফটে ডিউটি পড়ে? বলছে হ্যাঁ। আর তোর জীবনে কি সেরকম কোনো অলৌকিক ঘটনা বা কোনো কিছু দেখেছিস? বলছে হ্যাঁ বন্ধু, আমার জীবনে অনেক অলৌকিক ঘটনা আমি দেখেছি, যেটা তুই শুনলে সত্যি একটা ভয়ের ব্যাপার হবে বা একটা মন অন্যরকম কিছু দাঁড়াবে। হ্যাঁ, তো আমি তো ভালোভাবে চল যাই, গিয়ে তোর গার্ডের কম্পার্টমেন্টে ওঠার পরে দুজনে মিলে বসে বেশ সুন্দর করে গল্প করব এবং জানবো বিষয়টা। ঠিক আছে, এই বলতে বলতে গাড়ির কম্পার্টমেন্টে চাপলাম। গাড়িটা মিনিট 5-6 পরে ছাড়লো। গুডসটা ছাড়ার পরে গাড়ি বর্ধমান স্টেশন পার হয়ে টোটাল আসানসোলের দিকে যাচ্ছে। তো গাড়ি যেতে যেতে খানা জংশন এবং গোলসির মাঝে একটা নির্জন জায়গায় গাড়িটা থেমে গেল। তো ও ভিতরে বসে ওর নিজের কাজটা করছে, পেন পেপার যেটুকু করার দরকার সেটুকু সারছে। আমি উৎসাহ ভরে আগ্রহের সঙ্গে কেমন লাগে বাইরে বেশ এটা আকাশটা দেখার জন্য আমি ওর গার্ডের কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে যে করিডোরের মতো জায়গাটা করা আছে, বড় চাতালের মতো, আমি সেই জায়গায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে আমার জীবনে একটা চরম জিনিস আমি সেদিন দেখতে পেলাম। রাসেল ভাই, কখনো আমি ভাবতে পারিনি যে আমার জীবনে আমি এই ঘটনা আমি কখনো দেখব।
আমি দেখছি কি একটা মরা মাথার মতো লাফাচ্ছে। মনে হচ্ছে যেন এখনই এটা এই গাড়িতে, এই বিজয়ের মালগাড়িতে তার দেহটা দুফাঁক হয়ে গেছে। তো মাথাটা যখন লাফাচ্ছে, তো আমি নিজেকে তখন ঠিক না রাখতে পেরে আমি ওইখান থেকে গার্ডের বিজয়ের কম্পার্টমেন্টের দিকে যেই ধাওয়া করব, ছুটে আমি তার ওই রুমটা ভেতরে ঢুকবো, ঠিক তখনই দেখতে পাচ্ছি, আমি তাকেই দেখছি মাথাটা আর নেই, কিন্তু একটা মহিলা, নিচে অংশটা কিচ্ছু নেই, শুধু একটা কাপড় দুলছে, আর সেই মাথাতে এক রাশ চুল নিয়ে শুধু কাঁদছে। কান্নার শব্দটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, কে যেন কাঁদছে। তা আমি ছুটে বিজয়ের কাছকে চলে এলাম। কি হলো রে, তুই এইভাবে ছুটে চলে এলি আমার কাছকে? আমি দেখ কি যেন একটা আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? আমি দেখতে পেলাম যে একটা মাথা যেন লাইনটার ওপরে, রেল লাইনের ওপরে লাফাচ্ছে। তারপরে দেখতে পেলাম যে আরেকটা মেয়ে ছেলে, তার নিচে অংশে কাপড়টা শুধু দুলছে, তার পা থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এক রাশ চুল সেই মাথাটার মধ্যে, আর সে মেয়েটা কাঁদছে। বলছে আয় বস, আমার কাছে বস। বসলাম, তার বোতল থেকে জল বার করে আমাকে দিল। আমি দু ঢোক খেলাম, কিন্তু বারবার তাকিয়ে আছি আমি সে বাইরের দৃশ্যটা দিকে, আর ভাবছি কি দেখলাম। তখন বিজয় আমাকে বলল, তুই কি দেখেছিস বল? আমি এই জিনিস আমি নিজের চোখে দেখলাম। বলছে হ্যাঁ দেখা যায়, সত্যি দেখা যায়। যারা অপঘাতে এইভাবে বা রেলে কাটা যায় বা আত্মহত্যা করে, সেই রকম একটা কিছু। তো জানি না এর মধ্যে সত্যতা আছে কিনা। এই শতাত্মা কুয়াত্মা যেগুলো সাধারণত পৃথিবীর বুকে চালু আছে, প্রচলিত কথা, ভূত প্রেত জিন, তার মধ্যে কোনো মিল পাই কিনা। গাড়ি ছেড়ে দিল, আস্তে আস্তে গাড়িটা আমার গোলসে স্টেশনের কাছে এলো। আমি ওকে বললাম, বন্ধু আমাকে যে জায়গায় তুই নামাবি সেটা আমার যেন লেভেল ক্রসিং এর উপরে থাকে। তো গাড়িটা আগিয়ে গেল, ও ভ্যাকুম করে গাড়িটাকে স্লো করে দিল। আমি নামলাম, নামার পর ও টর্চটা দেখালো, বল দেখ তুই কি তোর রাস্তাটা পেয়েছিস? আমি বললাম হ্যাঁ বন্ধু, আমি আমার রাস্তা পেয়েছি, তুই তোর জায়গায় চলে যা। আমি ওইখান থেকে ঊর্ধ্বশ্বাসে ওই মিডনাইটে, রাত্রি তখন প্রায় 1:45 হবে, আমি তখন ছুটতে 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 আমি আমার বাড়ি পৌঁছে গেলাম। এবং এই ছুটতে ছুটতে গিয়ে আমাদের তখন গ্রামের রাস্তা খুব খানাখন্দে ভর্তি, তো কতবার যে আচার খেয়েছি, আর ওই দৃশ্য মনে করতে করতে ঘরে এসে পৌঁছেছি। আমার জীবনে একটা চরম অনুভূতি, চরম পাওনা, চরম দৃশ্য। এই ছিল আমার জীবনের চরম একটা ঘটনা। ভালো থাকবেন রাসেল ভাই, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার জীবনের একটা ঘটনা আমি এখানে শেষ করি। তো আয়না বন্দি যেটা বলে, আজকে আমরা আয়নার ঘটনা শুনি, যেটা হচ্ছে আপনাদের বহু কাঙ্ক্ষিত ঘটনা, এবং আপনারা বহুবার এই ঘটনাটি চেয়েছেন এবং এই ঘটনাটি আমাদেরকে প্লে করতে বলেছেন। চলুন এই ঘটনাটি আমরা আজকে শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মলদ্বীপ থেকে বলছি, আমার নাম রনি, এবং আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার সাথে ঘটা এবং একজন সিকিউরিটির সাথে ঘটা। আমি মলদ্বীপসে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আইটিতে। তো আজকে বিগত অনেক বছরই থাকা হচ্ছে মলদ্বীপসে। তো আমার লাইফের থার্ড টাইম একটা ঘটনা ঘটছে যেটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আমি মলদ্বীপসে যে কোম্পানিতে কাজ করি আইটির, সাধারণত আমার কোম্পানিটা বেসিক্যালি বেশিরভাগ সময়ই এখানকার যে রিসোর্টগুলো আছে সেই রিসোর্টের প্রজেক্টগুলো নেয় বড় হওয়াতে। তো নর্মালি আমরা যে নেটওয়ার্ক সাইটের যে কাজগুলো করি, সাধারণত দিনের বেলা অনেক গরম, প্রচন্ড গরম হওয়াতে 32, 33 এরকম তাপমাত্রা হওয়াতে, যেমন বিশেষ করে রাতে বিকেল থেকে আমাদের কাজটা শুরু হয়, বিকেল থেকে দেখা গেছে রাত্রে 2টা, 3টা, কখনো 4টা পর্যন্ত বেজে যায়। তো গত 10 দিন আগের ঘটনা এটা। আমি কাজ করতেছি, তো ওখানে আমি যে রিসোর্টটা কাজ করতেছি সেই রিসোর্টটার নাম আমি বলছি না, কারণ ওটা খুব পরিচিত একটা বিষয়, সেটা অনেকেই চেনে বা জানে এই গ্রুপটা। তো মূলত যে ঘটনা সেটা হচ্ছে হলো, আমি
রাত আনুমানিক 12:30 পৌনে 1টার দিকে। ওখানকার যে প্লেসটা, ওটার নাম বলা হয় আপনার মহাল, ওরা ওটাকে মহাল নামে পরিচিত। তো ওখানে সবকিছুই অ্যান্টিক জিনিস দেওয়া থাকে, অলমোস্ট আছে ওইখানে। অনেক অ্যান্টিক জিনিস আছে, অনেক পুরাতন জিনিস আছে, যেগুলো সাধারণত মোটামুটি 200-300 বছর আগের জিনিসও আছে এখানে, ওরা কালেক্ট করছে এগুলা। তো ওখানে যে বিষয়টা সেটা হচ্ছে হলো একটা আয়না নিয়ে। আমি ওইখানে ওয়াইফাই লাগানো ছিল, সেটা আমি রিমুভ করে অন্য জায়গাতে লাগানোর জন্য রাতে গিয়েছি। আমার বস আমাকে ওখানে পাঠিয়েছে। তো যাওয়ার পরে নর্মালি আমি ওয়াইফাই যে এপিটা সেটা আমি রিমুভ করে অন্য জায়গায় ওটাকে আবার পুনরায় লাগালাম। তো লাগানোর পরে আমি সেটা হচ্ছে হলো ম্যাক্সিমাম গ্রাউন্ড থেকে ফ্লোর ওপর পর্যন্ত ম্যাক্সিমাম লাইক দ্যাট 15 ফিট, 15 ফিটের মতো হবে। তো লাগানোর পর আমি ওপর থেকে নিচের দিকে তাকালাম, আমার মনে হচ্ছিল যে সেখানে কেউ বসে আছে। তো বসে থাকার ক্ষেত্রে রাতের বেলা এত রাতে সিকিউরিটি ছাড়া কাউরে অ্যাকচুয়ালি অ্যালাউ না, শুধুমাত্র আমরাই পারমিশন নিয়েছি রাতে কাজ করার জন্য, বাট ওখানে কারোরই থাকার কথা না। যাই হোক, তো আমি উপর থেকে দেখলাম কি যেন বসে আছে। তো আমি অ্যাকচুয়ালি ওটা নিয়ে বেশি একটা মাথা ঘামালাম না, যে সিকিউরিটি থাকতেই পারে, বাট আমি কনফিউজ ছিলাম যে অন্ধকারে আমি বুঝতেছিলাম না উপর থেকে যে আসলে কি ঘটনা, ওখানে কি বা কি আসে বিষয়। তো আমি উপর থেকে আপনার যে সাধারণত আমরা লেডার বলি, এখানে মই বলা হয় আমাদের বাংলাদেশে আঞ্চলিক ভাষায়। তো আমি ওটা দিয়ে নিচে নামলাম। নামার পরে আমি সামনে আগাতে থাকার পরে সেখানে যে আয়নাটার কথা আমি বললাম, সেই আয়নাটা ওখানে ছিল। তো আমার মনে হচ্ছিল যে কেউ একজন চেয়ারে বসে সেই আয়নাটা দেখতেছে। তো আয়নাটা দেখতেছে, তো আমি ভাবলাম যে পাগল টাগল নাকি, এত রাত্রে আয়না দেখতেছে, তাও অন্ধকারের মধ্যে বসে বসে, বুঝে যাচ্ছে না আসলে চেহারাটা বেসিক্যালি। তো এটা ভাইবা যে আমার যে ব্যাগটা ছিল, আমার যে আপনার সম্ভবত টুলস সামগ্রী ছিল, আমি সেই ব্যাগটার ভেতরে সবকিছু রাখার জন্য আমি শুধুমাত্র জাস্ট ডান দিকে একটু ঘুরছি। তো ঘোরার পরে ব্যাগটা হাতে নিয়ে কাঁধে নিয়ে পরে আমি আবার বাম দিকে ঘুরলাম। ঘোরার পরে দেখি কিছু নাই, শুধু আয়নাটা, ওই চেয়ারটা, টেবিলটা পড়া ওখানে। তো আমি তেমন একটা মানে কনফিউজ হলাম আসলে ঘটনাটা কি। তো সর্বোপরি আমি সামনে যাওয়ার পরে যেটা আমার সাথে ঘটলো, আমি সামনে যাওয়ার পরে মনে হচ্ছে যে আয়নার ভিতর থেকে কেউ একজন আমাকে বলতেছে, তুই এখানে কি করতেছিস। এটা শোনার পরে মানে আমি খুব শক, আমি প্রচন্ড পরিমাণে ভয় পেলাম। ভয় পাওয়ার পরে আমি ডানে বামে কোনো কিছু না ভেবেই আমি পিছন দিকে হাঁটা শুরু করলাম, আয়নার দিকে তাকিয়ে। তো হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমি মানে প্রচন্ড সিরিয়াসলি, যখন আমাকে বলছে যে তুই এত রাত্রে এখানে কি করতেছিস, শুদ্ধ বাংলায় আমাকে বলতেছে তুই এত রাতে এখানে কি করতেছিস। তো আমি খুব একটা ভয় পাওয়ার পরে আমি যখন পিছনে হাঁটলাম, তো অ্যাকচুয়ালি বিচের সাইডে জিনিসটা করা, আমার কাছে প্রত্যেকটা ছবি আছে। আমি সম্পূর্ণ ফুটেজ গুলো পরের দিন যখন আমি বিকেল বেলা ওখানে গেছি, আমি সবগুলো ফুটেজ নিয়েছি। আমি প্রত্যেকটা পিকে আমি পাঠিয়ে দেবো রাসেল ভাই আপনাকে, আশা করি লিসেলান্তেও আপনি সবাইকে দেখাবেন, কোনো সমস্যা নেই। তো পরের দিন আমি ওখানে মানে প্রচন্ড ভয় পাওয়ার পরে আমি চলে গেলাম খুব ক্লিয়ারলি। আমি সাইকেলটা, এখানে ব্যাটারি বাইক সাইকেল আছে, সেটা নিয়ে আমি খুব ফাস্টলি আমি অফিসে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি আমার পিএম কে বললাম যে অ্যাকচুয়ালি এই ঘটনা, আমি ভয় পেয়েছি। তো আমার মানে মলদ্বীপের যে ভাষা, সেই ভাষায় আমাকে বলতেছে নো প্রবলেম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, বাট আমি পারবো না, আই কান্ট, আজকে রাতে আমি কোথাও কাজ করতে যেতে পারবো না, সিরিয়াসলি আমার খুব ভয় লাগছে। তো পরের দিন সকালবেলা আমি ওখানে গেলাম, সকালে না, আমি ওখানে 3:30 পৌনে 4টার সময় গেলাম। যাওয়ার পরে আমি ছবি তুললাম, সবকিছু বললাম। তো সেই সিকিউরিটিটা যে থাকে নাইট ডিউটিটা করে, উনি হচ্ছে নেপালের একজন লোক। সাধারণত এখানে অধিকাংশ সিকিউরিটি নেপালের। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি তো এখানে রাত্রে ডিউটি করেন, তো আপনি কি এই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন কখনো? তো সে আমাকে বলতেছে আপনি কিভাবে জানেন? তো আমি বললাম যে আমি গতকাল রাতে এরকম কাজ করতে আসছি, তো আমি এরকম আমার সাথে হয়েছে। তো হওয়ার পর উনি আমাকে বলতেছে যে অ্যাকচুয়ালি এটা খুব ন্যাচারাল একটা জিনিস, আমি প্রতি রাতেই একটা মুহূর্তে দেখি, ঠিক এক্স্যাক্টলি সেই 12টা 12:30 1টা 1:30টার মধ্যে আমি দেখি। তো আমি তাকে বললাম যে আপনি কখনো ভয় পান নাই বা আপনাকে কখনো কিছু বলে নাই? কয় না, প্রতি রাতে এরকম হয় মাঝে মধ্যে। দেখা গেছে যে ওই সময়টা এখন আমার মানে সম্পূর্ণ আমার আইডিয়া হয়ে গেছে। আজকে 3 মাস হয়েছে এই জায়গাটা কমপ্লিট হয়েছে, এটা এখানে আসছে 3 মাস হয়েছে। তো আমার এটা আইডিয়া হয়ে গেছে, ঠিক এক্স্যাক্টলি ওই টাইমটুকুতে আমি বাইরে থাকি, আমি কখনো এটার ভিতরে থাকি না। একদিন প্রচন্ড ভয় পেয়েছি। তার সাথে হয়েছে হলো ওই আয়নাতে আপনার মানে দূর থেকে একটা লাইট পড়ে বিধায় মহলের যে লাইটগুলো আছে সেই লাইটগুলো রিফ্লেক্স করাতে সিকিউরিটি যেখানে বসে ওইখানে একটু প্রবলেম হয়।
ওনার চোখে পড়ে লাইটটা, সেই জন্য সে একদিন গেছে রাতের বেলা, সেখানে একটা মানে নর্মালি যে ওয়াটার প্রুফ লেদার গুলো ইউজ করা হয় সেটা দিয়ে ঢাকার জন্য। তো পরে উনি ঢাকতে গেছে পরে উনি বলতেছে যে তুই আমাকে কেন ঢাকতেছে, মানে ওনাকে বলছে ওনার দেশের ভাষায়। উনি অদ্ভুত একটা বিষয়, আমাকে বলছে বাংলা ভাষায়, ওনাকে বলছে নেপালিয়ান ভাষায়। তো সে প্রচন্ড ভয় পায়। সে প্রচন্ড ভয় পাওয়ার পরে আপনার যে সাধারণত ওয়্যারলেস গুলো ইউজ করে সিকিউরিটির সাথে সাথে উনি সবাইকে ডাকছে। ডাকার পরে এই ঘটনা বলছে। পরবর্তীতে ওই দিন রাত্রে ওইখানে 2 জন মানে এক্সট্রা একজন সিকিউরিটি আসে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি আপনার ভালো লাগে এই ঘটনাটাকে সবাইকে শোনাবেন। আশা করি রাসেল ভাই আপনি সবসময় ভালো থাকেন, ভালো দলই থাকবেন ইনশাল্লাহ। আমার লাইফে আমার রিলেটিভ সবার সাথে ঘটনাগুলো এরকম অনেক ঘটনাই ঘটছে, যেটা আমি ভবিষ্যতে সময় পাইলে অবশ্যই জানাবো সবাইকে, আপনাকে জানাবো রাসেল ভাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে চলে যাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালো মানুষের দলেই থাকেন। একই সাথে সালাম ও ধন্যবাদ জানাচ্ছি মাসুম ভাই, ডক্টর আলিফ তথা বাবু ভাইকে। আমি ইমন, প্রবাসী মালদ্বীপ, একটি রিসোর্টে জব করছি। রাসেল ভাই, আজকে আমি একটি ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। এটি একটি মালদ্বীপ রিসোর্টের ঘটনা। যে রিসোর্টে জব করছি এটি সেখানকার ঘটনা না, এটি আমার রিসোর্টের পাশের একটি রিসোর্টের ঘটনা। আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এই ঘটনাটি শুনতে পাই। একটি বাস্তব এবং সত্য ঘটনা। যদিও আমি ভূতে ফেম শুরু থেকেই শুনি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ঘটনাগুলো শেয়ার করতে পারি নাই। এই ঘটনাটি আনুমানিক 2007 তখনকার ঘটনা। ঘটনার প্রেক্ষিতে ও রিসোর্ট পরিচিতি সমস্যার কারণে আমি রিসোর্টের পরিচিতিটা এখন দিচ্ছি না। এটি একটি রিসোর্ট নাইট গার্ডের ঘটনা। এই ঘটনাটি আমি আমার এক বন্ধুর মাধ্যমে শুনতে পাওয়া, যদিও সে আগে ওই রিসোর্টে জব করতেন। এখন আমি এবং আমার বন্ধু একই রিসোর্টে জব করছি। তো আর দেরি নয়, ঘটনাটি শুরু করছি। রিসোর্ট নাইট গার্ড প্রতিদিনের মতো তার টর্চ লাইট এবং যাবতীয় কিছু নিয়ে তার ডিউটি শুরু করলেন যথারীতি। তখন আনুমানিক রাত 2 থেকে 2:30টার মতো। তখন তিনি জেটি থেকে বের হয়ে বিচ দিয়ে হাঁটা শুরু করলেন। তো আগেই বলা যাক যে সে বিচ এবং ওয়াটার বিলার যে জেটি, বিচ থেকে ওয়াটার বিলার যাইতে যে জেটি পরে সেখানে একটা মোড় পরে, সেই মোড়ের মধ্যে একটি বট গাছ আছে। এই দেশে এই গাছটাকে কি গাছ বলে আমার সঠিক জানা নাই, তবে আমি বট গাছই উল্লেখ করছি। অনেক বড় একটি গাছ, অনেক পুরাতন একটি গাছ। কথিত আছে সেখানে অনেক অলৌকিক জিনিস, অনেক কিছু দেখা যায়। রীতিমতো নাইট গার্ড সেই বিচ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তো দূর থেকে উনি হঠাৎ দেখতে পায় সেই গাছের মধ্যে একটি বড় শেডও দেখতে পায় চাঁদের আলোতে। তখন তিনি তার হাতের টর্চ লাইটটা ওই দিকে লাইটটা দেয়। তো দেওয়ার পরে দেখে যে সেখানে একটি বড় শেডও, ভৌতিক আকৃতি একটি মহিলা, এক পা এক ডালে এবং আরেকটি পা অন্য প্রান্তের আরেকটি ডালে দিয়ে দাঁড়িয়ে ওর দিকে লাল টুকটুকে চোখ দিয়ে তাকায় আছে এবং ইশারা করছে যে তুই এদিকে আসিস না, আসলে তোর ক্ষতি হবে। এই দেখে সে রীতিমতো ঘাবড়ে যায় এবং সেখান থেকে দৌড়ে চলে আসে। সে রাতে আর ও ডিউটি করে না এবং সকালবেলা বিস্তারিত এইচআর অফিসে জানায় এবং সে নাইট ডিউটি করতে নারাজ এবং সেই ডিউটি করবে না বলে সিদ্ধান্ত জানায়। তখন রীতিমতো টেনশনে পড়ে যায় এই ঘটনা। তারপর নাইট ডিউটি কাকে দেয়া যায়, কে যাবে সেখানে, সবাই খুব ভয় পেয়ে যায় বিষয়টা শুনে। তারপরে খোঁজাখুঁজি করে একজন লোক বের করে, সেও বাংলাদেশি। সে সিদ্ধান্ত নেয় যে আমি ডিউটি করবো, আমি সব ভয় পাই না। তো রীতিমতো সে তাকে অনেক কন্ডিশন দেওয়া হয় যে তুমি যদি ডিউটি করো তাহলে তোমাকে এই ধরনের ফেসিলিটি দেওয়া হবে, সমস্যা নাই। তো তিনি সেই ফেসিলিটি দেখে খুব ভালোই লাগলো। তখন তিনি তার রীতিমতো লাইট, টর্চ লাইট এবং এভরিথিং নিয়ে ডিউটিতে চলে যায়। রাত্র আনুমানিক 2টা-1টা হয়ে যায়, 1-2টা এরকম সময়ও তিনি দেখতে পায় যে না, কোনো সমস্যা নাই, ডিউটি করতে থাকে। তো এক সময় তিনি সেই দিয়ে হাঁটতে হাঁটতে ওই মোড়ে চলে যায়, গাছের নিচে যায়, কিছু দেখতে পায় না।
তারপরে তিনি মোড়টা ক্রস করে ওয়াটার ভিলার এদিকে চলে যায়। ওয়াটার ভিলার সবকিছু চেক টেক করে আবার যখন রিটার্ন ব্যাক করবে তখন তিনি চোখে পড়ে সেই ভুতুরি মহিলাটাকে সে পা দুদিকে দুই ডালে দিয়ে ওর দিকে লাল টুকটুকে চোখ দিয়ে তাকায় আছে এবং ইশারায় বলতেছে যে তুই দিকে আসিস না, আসলে তোর ক্ষতি হবে। কিন্তু সে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় আসা সম্ভব না, যেহেতু সে ওয়াটার ভিলার জেটিতে ছিল। কারণ সে মোড় ক্রস করে আসতে হবে বিচ বা অন্য কোনো রাস্তা দিয়ে সে রিসোর্টে প্রবেশ করতে হবে। পরে যায়, তারপরে সে খুব দ্রুত কি করবে এখন না বুঝে সে খুব দৌড় লাগায়। তো দৌড় দেওয়ার পরে সেই ওয়াটার ভিলেজ যেটি অতিক্রম করে মোড়ে আসতে না আসতেই তার লাইটটা কোথায় পড়ে যায়, সে আর দৌড়ে হুঁশ জ্ঞান নাই। তারপরে সে দৌড়াদৌড়ি করতে অন্ধকারের মধ্যে চলে যায়। তারপরে সে একটু পায় যে তাকে একটা জোরে থাপ্পড় মারা হয়, সে মাটিতে পড়ে যায়। তারপরে সে সেন্সলেস হয়ে যায়, কিছু বলতে পারে না। সকালবেলা অন্য সব মানুষ ডিউটিতে যাওয়ার সময় ওকে দেখতে পায় এবং নিয়ে আসে চোর অফিসে দেখায়, রুমে রাখে এবং রীতিমতো তার গায়ে অনেক জ্বর চলে আসে, চেহারা কালো হয়ে যায়, খুব জ্বর আসে ওর। তারপরে থেকে 10 দিনের মতো ওকে ট্রিটমেন্ট করা হয়, কিন্তু সে সুস্থ হয় না। তারপরে বাংলাদেশে খবর তো অবশ্যই দেওয়া হয়েছিল। তারপরে বাংলাদেশে এক কবিরাজ ধরা হয়। তো ওই কবিরাজ কন্ডিশন দেয় যে এক দামে খাসি কিনতে হবে এবং সে খাসিটাকে এক কুবে জবাই করতে হবে, তারপরে সে সুস্থ হবে। তবে কন্ডিশন একটা, তাকে সেই রিসোর্টে রাখা যাবে না, মানে ওখানে থাকলে তার ক্ষতি হবেই। তারপরে যথারীতি সেই কবিরাজের শর্ত অনুযায়ী সবকিছু করা হয়। তারপরে তিনি বাংলাদেশে চলে যায়। এখনো উনি বাংলাদেশে আছে, উনি আর ওই রিসোর্টে ব্যাক করতে পারে নাই। তো এই ছিল ঘটনা রাসেল ভাই।